নমস্কার বন্ধুরা, কথার ঘরের গল্পের আসরে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্য গল্প। প্রখ্যাত লেখক অনীশ দেবের কাহিনী অবলম্বনে এই গল্পের নাম মুদ্রা রাক্ষস। তাহলে গল্পটি শুরু করা যাক। ডক্টর অশোকচন্দ্র গুপ্ত ভীষণ মনোযোগ দিয়ে 50 টাকার নোটটা দেখছিলেন। নোটটা ভারী অদ্ভুত, আর 5টা নোটের সঙ্গে বিচিত্র দুটো তফাৎ। প্রথমত, নোটের যেদিকে 50 সংখ্যাটা ইংরাজিতে লেখা আছে তার ডান দিকে অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে কথাটা লেখা নেই। আর দ্বিতীয় আশ্চর্য হল, নোটটার উল্টো পিঠে পার্লামেন্ট ভবনের যে ছবি আছে তার ছাদে শুধু পতাকা দণ্ডটি দাঁড় করানো রয়েছে, জাতীয় পতাকা উধাও। একটু দূরে দাঁড়ানো বেটেখাটো চেহারার স্বাস্থ্যবান ভদ্রলোক অশোকচন্দ্র গুপ্তের কাছে এগিয়ে এলেন। বললেন, সাধারণত 50 টাকার যেসব নোট বাজারে পাওয়া যায় তাতে সত্যমেব জয়তে কথাটা পাবেন, আর উল্টো দিকে পার্লামেন্ট ভবনের মাথায় ফ্ল্যাগ স্ট্যান্ডে ফ্ল্যাগটাও দেখতে পাবেন। অথচ এই নোটটায় ফ্ল্যাগ উধাও। তাছাড়া নোটটার অশোক স্তম্ভের দিকটার রং কেমন যেন অস্বাভাবিক নীলচে। অশোকচন্দ্র গুপ্ত, সংক্ষেপে যার নাম এসিজি, নোটটাকে তুলে ধরলেন ঘরের খোলা জানলার দিকে। আবার খুঁটিয়ে দেখতে লাগলেন। এইবার কথা বলল ইন্সপেক্টর রঘুপতি যাদব। না স্যার, যা ভাবছেন তা নয়, এই নোটটা জাল নয়, একেবারে আসলি। রঘুপতি যাদব একসময় রাজাবাজার বিজ্ঞান কলেজের এসিজির ছাত্র ছিল। এসিজি যখন ফিজিক্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করতেন, তারপর জীবনের নানা পথ ঘুরে রঘুপতি যাদব কিভাবে যেন লালবাজারের হোমিসাইড স্কোয়াডে ইন্সপেক্টর হয়ে গেছে। আর অশোকচন্দ্র গুপ্ত বয়সে 65 ঘর পেরিয়েও তার গোয়েন্দাগিরির শখ ছাড়তে পারেননি। এসিজির নোটের নম্বর দেখলেন 2CB 547541। গভর্নরের জায়গায় ইংরেজি এবং হিন্দিতে সই করেছেন কে আর পুরী। রঘুপতি ঠিকই বলেছেন, নোটটা জাল নয়। অথচ কি বিচিত্র! জয়দেববাবু কাছাকাছি এসে দাঁড়ানো স্বাস্থ্যবান ভদ্রলোকের দিকে তাকালেন। অশোকচন্দ্র বললেন, এটাকে কি রেয়ার নোট বলা যায়? ভদ্রলোকের নাম জয়দেব সরকার, থাকেন টালা পার্কের কাছে, কাগজের ব্যবসা করেন। তবে খুব অল্প বয়স থেকেই তার রেয়ার কয়েন আর নোটের দিকে ঝোঁক। এ সম্পর্কে অনেক জানেন। অন্তত রঘুপতি যাদব সেরকমই জানিয়েছেন এসিজিকে। আর যদি তা সত্যি না হতো, তাহলে সকাল 9টায় জয়দেববাবুকে বাড়ি থেকে তুলে এসিজির বাড়িতে নিশ্চয়ই সে নিয়ে আসতো না। জয়দেব সরকার সামান্য হেসে বললেন, হ্যাঁ, তা যৎ সামান্য রেয়ার বই কি, এই নোট আপনি সহজে খুঁজে পাবেন না। এসিজি নোটটা জয়দেব সরকারের হাতে ফিরিয়ে দিয়ে জিভে অস্পষ্ট একটা শব্দ করলেন। ফ্ল্যাটের খোলা জানলার দিকে তাকিয়ে রইলেন 2-5 সেকেন্ড। তারপর রঘুপতিকে লক্ষ্য করে বললেন, মাই ডিয়ার রঘুপতি, জয়দেববাবুর হেল্প পেলে আর কোনো চিন্তা নেই। তোমার মার্ডারার একেবারে সোজা ক্যাচ কট কট। এসিজি, প্লিজ মজাক করবেন না। বলরাম চৌধুরীর মার্ডার কেস আর এই উইকের মধ্যে সলভ করতে না পারলে আমার পজিশন ঢিলে হয়ে যাবে। এসিজি একটা সিগারেট ধরিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সিগারেটে জম্পেশ করে টান দিয়ে জয়দেব সরকারকে লক্ষ্য করে বললেন, আপনারা বসুন, একটু কফি খান। তারপর নিজেই এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। রঘুপতি এসিজিকে কম দিন চেনেন না। প্রাক্তন স্যারের শ্যামবাজারের এই ফ্ল্যাটে সে মোটেই নতুন নয়। এসিজির স্ত্রী কিডনির সমস্যায় কাবু হয়ে আকাশের তারা হয়ে গেছেন প্রায় 10 বছর, আর একমাত্র মেয়ে উর্মিলার বিয়ে হয়ে গেছে কয়েক বছর আগে। তারপর থেকে এই সাদাচুল বৃদ্ধ মানুষটি এই ফ্ল্যাটে একা একা থাকেন। দিনরাত মেতে থাকেন পাখি আর পাখির ডাকের রহস্য নিয়ে। এছাড়া রহস্য গোয়েন্দা কাহিনীর পোকা সেই কবে থেকে এই রসে ডুব দিয়ে চুপটি করে বসে আছেন, এখনও মাথা তোলেননি। 5 মাসের একটা বাচ্চা ছেলে আর রান্নার একজন ঠিকে লোক নিয়ে দিব্যি আছেন এসিজি। মাঝে মাঝে স্যারের এই জীবনকে হিংসে করেন রঘুপতি যাদব।
পড়াশুনো, সিগারেট আর কফির নেশায় মেতে আছেন রোগা লম্বা মানুষটি। রঘুপতি যা ভেবেছিল তাই। কফির ফ্লাস্ক আর 3টে কাপ হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন এসিজি। রঘুপতিকে বললেন, রঘুপতি, এই নাও, তোমার জন্য কফি ঢালো, আর তুমিও নাও। 3টে কাপ আর ফ্লাস্ক পড়ার টেবিলের কাছাকাছি একটা টি টেবিলে রেখে এতক্ষণ ধরে ঠোঁটে ঝোলানো জ্বলন্ত সিগারেটটা হাতে নিলেন এসিজি। একটা চেয়ার টেনে বসলেন ওদের কাছাকাছি। তারপর সিগারেটে টান দিয়ে বললেন, রঘুপতি, কাল তোমার টেলিফোন পাওয়ার পর থেকে আমার মাথা ঘুরছে। কেন জানো? তোমার যে কয়েকটা স্পেশাল কথা আমার কানে লেগে আছে সেগুলো এই রকম। ফেমাস বিজনেসম্যান বলরাম চৌধুরী মার্ডার হয়েছেন, তার বড় ছেলে বিশাল পলিটিক্যাল লিডার, লক্ষ কোটি টাকা দামের রেয়ার কয়েন, আর সবার ওপরে ক্লোজড রুম প্রবলেম, বন্ধ ঘরের রহস্য। দরাজ গলায় হাসলেন অশোকচন্দ্র। বলো, মাথা ঘুরবে ঠিক কি না? রঘুপতি যাদব হেসে বলল, স্যার, এতেই থিঙ্কিং মেশিন বিগড়ে গেল? তো আমার হালত কীরকম একবার ভেবে দেখুন। এসিজি কথায় কথায় প্রায় নিজেকে থিঙ্কিং মেশিন বলেন, আর ব্যাপারটা বোঝাতে আঙুল দিয়ে সাদা চুলে ঢাকা মাথায় টোকা মারেন। রঘুপতি কফি ঢালার কাজ শেষ করতেই একটা কাপ তুলে নিয়ে কফিতে চুমুক দিয়ে এসিজি বললেন, রঘুপতি, জয়দেববাবুকে নিয়ে আমার স্পটে যাওয়ার আগে তুমি ব্যাপারটা একটু গুছিয়ে আমাদের শোনাবে? জয়দেববাবুও খবরটা পড়েছেন নিশ্চয়ই। জয়দেব সরকার শব্দ করে কফির কাপে চুমুক দিচ্ছিলেন। এসিজির প্রশ্নে তাড়াহুড়ো করে জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, পড়েছি। এই রেয়ার কয়েনের ব্যাপারটা ছিল বলেই একটু ইন্টারেস্ট নিয়ে পড়েছি। রঘুপতি ঝটপট চুমুক দিয়ে কফির কাপে কয়েক সেকেন্ডের মধ্যে শেষ করে দিল। কাঁচা পাকা গোফে আঙুল বুলিয়ে নিয়ে বলতে শুরু করল, বলরাম চৌধুরী মার্ডার হয়েছেন সোমবার দিন দুপুরে। উনি চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক ছিলেন। ওর ব্যবসার অ্যানুয়াল টার্নওভার 30 কোটি টাকা। ব্যবসা ছাড়া ভদ্রলোকের তেমন কোনো শখ ছিল না, লেকিন রিসেন্টলি নাকি পুরো নোট আর কয়েনের দিকে ঝোঁক গিয়েছিল। বলরাম চৌধুরীর বয়স করিব 70-72, বিপত্নিক, তবে জানদার আদমি ছিলেন। ওর 2 ছেলে, বড়জন তো মোটামুটি নামই পলিটিক্যাল লিডার। লাস্ট ইলেকশনের পর অল্পের জন্য মিনিস্টার হতে পারেননি। নাম শুনলে আপনিও হয়তো চিনতে পারবেন স্যার, সতীনাথ চৌধুরী। এসিজি মন দিয়ে রঘুপতি যাদবের কথা শুনছিলেন আর মাঝে মাঝে মাথার সাদা চুলের গোছায় টান মারছিলেন। প্রাক্তন ছাত্রের প্রশ্নে হাত বাড়ালেন নিজের বই আর কাগজপত্র ছড়ানো অগোছালো টেবিলের দিকে। সেখানে একটা রুবিক কিউব পড়েছিল, সেটা তুলে নিয়ে লাল, নীল, হলদে, সবুজ খুদে কিউবগুলোকে কয়েকটা মোচড় দিলেন। রুবিক কিউবের নকশা বদলে গেল। ওটা বাঁ হাতে নিয়ে ডান হাতে ঠোঁটের সিগারেট নামিয়ে টি টেবিলে রাখা একটা অ্যাশট্রেতে ছাই ঝাড়লেন। তারপর হেসে বললেন, সরি রঘুপতি, আমার কাছে যেসব ইনফরমেশন জরুরি নয় সেগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। বলরাম চৌধুরী, চৌধুরী ইন্ডাস্ট্রিজ, সতীনাথ চৌধুরী, এসব নামের চেয়ে কোনান ডয়েলের মিস্টার শার্লক হোমস কিংবা রুথ রেন্ডেলের ইন্সপেক্টর ওয়েক্স ফোর্ড আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাকে তুমি বলে যাও। জয়দেব সরকার এই দুটি মানুষকে লক্ষ্য করছিলেন। ওদের কথাবার্তা শুনতে খারাপ লাগছিল না। একজন বন্ধুর মারফত ইন্সপেক্টর যাদব তার সঙ্গে যোগাযোগ করেছিল। অনেক আশ্বাস দিয়ে বলেছিল, কোনো ভয় নেই জয়দেববাবু, একটা মার্ডারারের ব্যাপারে রেয়ার কয়েনের বিষয়ে কিছু মতামত দরকার, তাই আপনাকে ডাকা। তাতে তদন্তের কাজে অনেকটাই সাহায্য হবে। তাই আজকের দিনটা জয়দেব সরকার ছুটি নিয়েছেন ব্যবসা থেকে। খুব কম বয়স থেকে ব্যবসায় ঢুকেছেন, ব্যবসা দাঁড় করিয়েছেন, বড় করেছেন। সেই সঙ্গে বয়সটা একটু একটু করে বেড়েছে। বিয়ে থা করা হয়ে ওঠেনি, তবে রেয়ার কয়েন আর নোটের নেশায় ডুবে গেছেন। আর নেশার টানে আজ এই অদ্ভুত বৃদ্ধের বাড়িতে ছুটে এসেছেন ইন্সপেক্টর যাদবের সঙ্গে। আসার সময় পকেটে করে বেশ কিছু জিনিসও নিয়ে এসেছেন, যদি কোনো কারণে দরকার পড়ে। রঘুপতি যাদব আবার বলতে শুরু করল, বলরাম চৌধুরী মার্ডার হয়েছেন দুপুর 2টো থেকে 4টের মধ্যে ওর সল্টলেকের বাড়িতে, একতলায় নিজের বেডরুমে। ওর মুখের ওপর বালিশ চেপে ধরেছিল মার্ডারার। বালিশে থোড়াসা ব্লাডও লেগেছিল।
কিন্তু খুনির সঙ্গে সেরকম লড়াই হয়নি, মানে বাড়ির কেউ কোনো শব্দ শুনতে পায়নি। তবে বাড়িটা বেশ বড়, সঙ্গে বাগানও আছে। তাছাড়া বাড়ির সবাই তখন খাওয়া দাওয়া সেরে দুপুরের ঘুম লাগিয়েছে। বাড়িতে তখন কে কে ছিল? প্রশ্নটা করে শেষ হয়ে যাওয়া সিগারেটের টুকরোটায় অ্যাস্ট্রেতে গুজে দিলেন এসিজি। প্রায় সবাই, কারণ বলরামবাবুর দু ছেলের কেউই নকরি করেন না। বড়জনের কথা তো একটু আগেই বলেছি। আর ছোটজন মণিনাথ চৌধুরী গান বাজনা পাগল মানুষ। বাবার ব্যবসায় দুজনের কেউই বসেন না, তবে দুজনেই ফ্যামিলি ম্যান। বড় ছেলের একটি ছেলে আছে, কুন্তল, ক্লাস 5-এ পড়ে। ওর পুজোর হলিডে চলছে, তা সেদিন বাড়িতে সবাই ছিল। মণিনাথ গান বাজনা করছিলেন। ওর এক গানের ওস্তাদ সেদিন ছিলেন ওর সঙ্গে। ওস্তাদের নাম অশোক জানা। রোগা, কালো, পান চিবানো চেহারা। ড্রেস দেখে গানের ওস্তাদ বলে মনে হলেও চেহারা দেখে সন্দেহ হয়। মনে হয় চ্যাংরা, অভব্য, কুৎসিত। মাঝে মাঝেই থেকে যান চৌধুরী বাড়িতে। বিকেল 4:30 নাগাদ ওদের বাড়ির ঠিকে কাজের বউ সুখীর মা বাগিচায় রোদে ছড়ানো জামা কাপড় তুলছিল। তখন সে জানলা দিয়ে দেখতে পায় বড়বাবু কেমন পিকুলিয়ার স্টাইলে বিস্তরায় শুয়ে আছেন। সুখীর মা গিয়ে চেঁচামেচি করতে সবাই এসে দরওয়াজা ভেঙে ঘরে ঢোকে। এই হচ্ছে ব্যাপার। কথা থামিয়ে কিছু একটা শোনার প্রত্যাশায় রঘুপতি স্যারের দিকে তাকিয়ে রইল। অশোকচন্দ্র গুপ্ত নতুন একটা সিগারেট ধরালেন। কয়েকবার ধোঁয়া ছেড়ে বললেন, বলরামবাবুর ঘরের জানলায় গ্রিল বসানো আছে নিশ্চয়ই। রঘুপতি মাথা নেড়ে হ্যাঁ বলতে চাইল। তারপর, সেই জন্যই তো ক্লোজড রুম প্রবলেম। আর সতীনাথ চৌধুরী পলিটিক্যাল প্রেশার তৈরি করেছেন, তাই তো লালবাজারকে নাক গলাতে হয়েছে। এখন আপনি যা করার করুন। আই ওয়ান্ট দ্য ব্ল্যাডি মার্ডারার। আর রেয়ার কয়েনের ব্যাপারটা? এতক্ষণ চুপ করে শোনার পর জয়দেব সরকার আমতা আমতা করে প্রশ্ন করলেন। জানলা দিয়ে আসা আলো ওর কপালের ডান দিকে হাইলাইট তৈরি করেছে। রঘুপতি অস্পষ্ট একটা শব্দ করে তারপর বলল, ওটা স্পটে গেলেই বুঝতে পারবেন। বডি রিমুভ করে ঘরটা লক করে রাখা হয়েছিল। ঘরের সব জিনিসপত্র সব যেমনি ছিল তেমনি আছে। আমি চাবি নিয়ে এসেছি। আর লোকাল থানাকে ইনফর্ম করা আছে যে আমরা স্পটে আজ সকালে যাব। কিউ গুপ্তা সাহেব, আপ চলে? শেষ প্রশ্নটা চোখ বুজে সিগারেটে টান দেওয়া পাজামা পাঞ্জাবি পরা মানুষটিকে লক্ষ্য করে। চোখ খুললেন এসিজি, বললেন, চলো যাওয়া যাক। ব্যাপারটা একটু একটু বোঝা গেল। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে উঠতে অশোকচন্দ্র বললেন, রঘুপতি, একটা ব্যাপার কেমন মজার দেখো। যে ঘরে ওরা সবাই গায়ের জোরে দরজা ভেঙে ঢুকেছে, সেই ঘর থেকে খুনি পালিয়েছে বুদ্ধির জোরে। হাসলেন বৃদ্ধ থিঙ্কিং মেশিন। রঘুপতি পাল্টা হেসে ডান হাতের মাসেল ফুলিয়ে বললেন, হ্যাঁ, এখন তো আমার গায়ের জোর আপনার বুদ্ধির জোর দুটো নিয়েই আমরা যাচ্ছি। আব দেখনা হ্যায় জোর কিতনা বাজু এ কাতিল মে হ্যায়। প্রাক্তন ছাত্রের কথা শুনে প্রাক্তন স্যার হো হো করে হেসে উঠলেন। আর সেই আচমকা হাসিতে তার ঠোঁট থেকে জ্বলন্ত সিগারেটটা খসে পড়ে গেল। তিনি চেষ্টা করেও সামলাতে পারলেন না। সল্টলেক জায়গাটা কলকাতার কত কাছে, অথচ কত দূরের বলে মনে হয়। কলকাতা শহরের যানজট, গাড়ির হর্নের তীব্র শব্দ, কালো ধোঁয়া, ভিড়, চিৎকার কিছুই এখানে নেই। তাছাড়া বাড়িগুলোর দিকে তাকালেই কেমন চোখ জুড়িয়ে যায়। বলরাম চৌধুরীর বাড়ির সামনে দাঁড়িয়েই ঠিক এই কথাটা মনে হচ্ছিল এসিজির। প্রকাণ্ড মাপের বাড়ি, নাম চৌধুরী ভিলা, সাদা আর বাদামি রং। বড় লোহার গেটের ওপাশে বড় উঠোন, তার এক পাশে সারি সারি টবে ফুল গাছ, আর বাঁ দিকে বেশ বড় মাপের বাগান। বাড়িতে ঢুকতে না ঢুকতেই ফরমাস মতো একটা বাচ্চা ছেলে ছুটে এলো বাগানের পাশ দিয়ে। তার নাদুস নুদুস চেহারা, মাথায় গামছা দিয়ে তৈরি পাগড়ি, গায়ে মেরুন রঙের পাঞ্জাবি পাজামা পরা, আর কোমরে বেল্ট। বাচ্চাটা সাবু সাবু বলে চিৎকার করছিল। এসিজিদের দেখা মাত্র চিৎকার করে উঠল, সাবু, জলদি এসো, দেখে যাও কারা এসেছে। রঘুপতি যাদব অশোকচন্দ্রের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল,
কুন্তল। এসিজি ইশারায় ছেলেটাকে কাছে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? কুন্তল বেশ স্মার্টভাবে উত্তর দিল, এখন আমি চাচা চৌধুরী। এসিজি অবাক হয়ে বললেন, চাচা চৌধুরী মানে? খিলখিল করে হেসে কুন্তল বলল, ইমা, চাচা চৌধুরীর নাম জানো না? চাচা চৌধুরীর কমিক্স বই পড়নি? এসিজির অতি কষ্টে মনে পড়ল যে ম্যাগাজিনের স্টলে এই নামে কমিক্স দেখেছেন এবং সেই চৌধুরী বানানে কোনো উকার ছিল না। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, সাত তাড়াতাড়ি জবাব দিলেন তিনি। জানো, চাচা চৌধুরীর বুদ্ধি কম্পিউটারের চেয়েও প্রখর, কুন্তল বলল। এসিজি সায় দিলেন, ঘাড় নাড়লেন। প্রায় সঙ্গে সঙ্গে এই বাগানের দিক থেকে ছুটে এলো আর একটি ছেলে, বয়স 16-17, ময়লা রং, পরনে শুধু একটা হাফ প্যান্ট, পাঁজরা গোনা যাচ্ছে। হুকুম করুন চাচা চৌধুরী, বলতে বলতে ছুটে আসছিল ছেলেটা, কিন্তু তিনজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কথা আটকে গেল মাঝপথেই। ও হচ্ছে সাবু, নতুন বালকটির দিকে আঙুল দেখিয়ে গম্ভীরভাবে মন্তব্য করল কুন্তল। রঘুপতি বিড়বিড় করে বলল, এর নাম বিশু, এ বাড়িতে ফাই ফরমাসের কাজ করে। অশোকচন্দ্র কুন্তলকে জিজ্ঞেস করলেন, সবসময় তোমরা এমনই খেলা করো? না না, যখন বিশুদার কোনো কাজ থাকে না তখন খেলি। চাচা চৌধুরী আর সাবু সেজে কি করো? সারা বাড়ি আর বাগানে ঘুরে ঘুরে বেড়াই, দেখি কোথাও কোনো বিপদ হচ্ছে কি না। জানো তো, চাচা চৌধুরী সবার খুব উপকার করে, কাউকে ভয় পায় না, আর সাবুর গায়ে এমন জোর যে উড়ন্ত এরোপ্লেনকে ধরে আছাড় দিতে পারে। শেষ কথাটা শুনে বিশু সাদা সাদা দাঁত বের করে সরল হাসি হাসল। অধৈর্য হয়ে পড়েছিল রঘুপতিও। ও চাপা গলায় বলল, স্যার, গপসপ পরে হবে, আগে চলুন, বলরাম চৌধুরীর কামরাটা দেখবেন, চলুন। অশোকচন্দ্র শরীরটাকে ঝুঁকিয়ে কুন্তলের সঙ্গে কথা বলছিলেন। রঘুপতির কথায় সোজা হয়ে দাঁড়ালেন, ওর দিকে তাকালেন মায়ার চোখে, তারপর হেসে বললেন, মাই ডিয়ার রঘুপতি, কতবার তোমাকে বলেছি যে গায়ের জোরের লড়াইয়ে স্পিডটা একটা ফ্যাক্টর, কিন্তু বুদ্ধির লড়াইয়ে নয়। চেহারা আমার শার্লক হোমসের মতো নয়, সেরকম করে পাইপও টানতেও পারি না, এরকল পেয়ারোর মতো মোমের পালিশ দেওয়া গোপও আমার নেই। এছাড়া দেবেন্দ্র বিজয়, হুকাকাশি, রবার্ট ব্লেক বা ব্যোমকেশের মতো ক্ষুরদার বুদ্ধিও নেই আমার। তবে আমি অতি সাধারণ এক হুন্নুর, মানে গোয়েন্দা, যে মোটামুটি জোড়াতালি দিয়ে কোনো রকমে কাজ চালিয়ে নেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে অশোকচন্দ্র কুন্তলের দিকে ফিরে বললেন, এখন চলি চাচা চৌধুরী, পরে তোমার সঙ্গে আবার গল্প করব। তারপর রঘুপতিকে বললেন, চলো, কোথায় নিয়ে যাবে চলো। ওরা তিনজনে উঠোন পেরিয়ে কয়েক ধাপ সিঁড়ি উঠে পৌঁছে গেলেন একটা সুদৃশ্য কাঠের দরজার সামনে। রঘুপতি যাদব ডোরবেলের বোতাম টিপল। কুন্তল আর বিশু দৌড়ে চলে গেল বাগানের দিকে। বলরাম চৌধুরীর শোয়ার ঘরে এসে রঘুপতির টেনশনটা আরও স্পষ্ট হলো। ও হাত পা নেড়ে খুব তাড়াতাড়ি সব কিছু বলতে শুরু করলো। ওর মুখে লালচে ভাব ফুটে উঠল একই সঙ্গে। গুপ্তা সাহেব, কখনো কখনো অশোকচন্দ্রকে এই নামেও ডেকে থাকে রঘুপতি। ঘরের সব কিছু সেদিনের মতোই আছে, শুধু ডেড বডি আর রক্তমাখা বালিশটা সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো চিজ ইধার উধার হয়নি। ঘরে ঢোকার সময় রঘুপতি বলরাম চৌধুরীর দুই ছেলেকেই ডেকে নিয়েছেন। সতীনাথ চৌধুরী গম্ভীর মুখে এসে দাঁড়ালেও মণিনাথ বেশ বিরক্তি নিয়ে হাজির হয়েছেন। মণিনাথের সঙ্গে তার গানের গুরু অশোক জানাও এসে উপস্থিত। রঘুপতি চাপা গলায় সকলের পরিচয় জানিয়ে দিয়েছে এসিজিকে। মণিনাথ ভুরু কুচকে হাই পাওয়ার চশমার কাঁচ দিয়ে দাদার দিকে তাকিয়ে বলে উঠলেন, বড়দা, আমার হাজির থাকাটা কি খুব জরুরি? নতুন একটা সুর তৈরি করছিলাম, মানে যা বলার পুলিশকে তো আগেই জানিয়েছি, বাবা তো আর ফিরে আসবেন না। সতীনাথ চৌধুরী শুধু স্থির ঠান্ডা চোখে তাকালেন ছোট ভাইয়ের দিকে। সে দৃষ্টিতে নীরব শাসন ছিল। মণিনাথ তৎক্ষণাৎ কথা থামিয়ে চোখ নামিয়ে নিলেন। সেই অবস্থাতেই বন্ধু এবং গুরু অশোক জানার দিকে আর চোখে তাকালেন। গানের মাস্টারমশাইয়ের গলার শিরা, কণ্ঠা ইত্যাদি বেশ স্পষ্ট। কে জানে প্রতিদিনের গানের চর্চা করে এই অবস্থা হয়েছে কিনা।
আর গলার দৈর্ঘ্য নেহাত ফেলনা নয়। তিনি গুনগুন করে কি একটা সুর ভাঁজছিলেন। বন্ধুর দৃষ্টি লক্ষ্য করে তার পিঠে হাত রেখে জড়ানো গলায় বললেন, বর্দার কথা অমান্য করতে নেই মণি ভাই, ও সুর আমি পরে তুলিয়ে দেবক্ষণ। বলরাম চৌধুরীর ঘরের দরজা যে আবার মেরামত করা হয়েছে সেটা লক্ষ্য করলেন এসিজি। আর একই সঙ্গে নতুন হাজির হওয়া 3টি মানুষকে খুঁটিয়ে জরিপ করলেন। তালা খুলে রঘুপতি যাদব বলরাম চৌধুরীর ঘরে আমন্ত্রণ জানালো এসিজিকে। জয়দেব সরকারকেও ডাকলো, আসুন জয়দেব বাবু। কিন্তু সতীনাথ ও মণিনাথকে অনুসরণ করে যখন অশোক জানা ঘরে ঢুকতে যাচ্ছেন, তখন মুখিয়ে দাঁড়ালো রঘুপতি। আপ কিউ আ রা হ্যায় মাস্টারজি? অশোক জানা কয়েকবার ঢোক গিলে ইতস্তত করে বললেন, না মানে মণিভাই খুব সেন্টিমেন্টাল তো, হঠাৎ যদি ওর কিছু একটা হয়ে যায়, পিতৃশোক বলে কথা, তার জন্য আমরা আছি। আপ দফা হো যাইয়ে। মানে মানে আপনি আসতে পারেন বলেই দরজাটা মাস্টারজির মুখের ওপর বন্ধ করে দিয়েছেন রঘুপতি। তারপর উত্তেজিতভাবে শুরু করেছেন ওর ধারা বিবরণীর রাজধানী এক্সপ্রেস। এসিজি এক হাতে সিগারেট টান মারছিলেন আর অন্য হাতে টানছিলেন সাদা চুলের গোছা। চশমার ফাঁক দিয়ে তার অভিজ্ঞ চোখ ঘরের প্রতিটা জিনিস একরকম গোগ্রাসে গিলছিল। ঘরে বড় বড় দুটো জানলা, দুটোই বাগানের দিকে। জানলায় ঘিরে রঙের সুদৃশ্য গ্রিল বসানো, গ্রিলের ওপাশে ঘষা কাচের সারসি বসানো পাল্লা। গ্রিলের লোহাগুলো প্রায় 8 মিলিমিটার পুরু। এ গ্রিল কাটার বা ভাঙার প্রশ্নই ওঠে না। জানলা দিয়ে বাগানের গাছপালা দেখা যাচ্ছে। পাতার ফাঁক ফোকর দিয়ে রোদ আর আলো এসে পড়েছে ঘরে। একটা জানলার সোজাসুজি বলরাম চৌধুরীর খাট, আর একটা জানলার সামনে বসানো রয়েছে একটা বড় টেবিল। টেবিলে প্রচুর ফাইল আর কাগজপত্র, আর সামনে একটা গদিয়াটা স্টিলের চেয়ার, টেবিলের কাছ থেকে খানিকটা দূরে সরানো। এছাড়া ঘরে টিভি, আলনা, আলমারি, টেলিফোন, কোয়ার্জ, দেয়াল ঘড়ি আর একটা বুক কেস আছে। টেবিলের কাছে গিয়ে ডান দিকের উপরের ড্রয়ারটা টেনে খুলে রঘুপতি যাদব জয়দেব সরকারকে ইশারায় ডেকে বলল, মিস্টার সরকার, সেই সকাল থেকে আপনি বোধহয় বোর হয়ে গেছেন। এইবার আপনার সাবজেক্টে এসে গেছি। ইধার আইয়ে দেখিয়ে বলে খোলা ড্রয়ারের ভেতরে আঙুল দেখালো রঘুপতি। রেয়ার কয়েন্স, তবে জেনুইন রেয়ার কিনা আপনি বলতে পারবেন। জয়দেব সরকার গোটা ড্রয়ারটাকে বাইরে বের করে নিয়ে টেবিলের ওপর রাখলেন। তারপর থিঙ্কিং মেশিনকে তাজ্জব করে দিয়ে পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে তামার পয়সাগুলো খুঁটিয়ে দেখতে লাগলেন। রঘুপতি আর এসিজি ভদ্রলোকের দুপাশে দাঁড়িয়ে ওর কাজকর্ম লক্ষ্য করছিলেন। একটা একটা করে প্রত্যেকটা কয়েন দেখলেন জয়দেব সরকার। একটা সাদা কাগজ টেনে নিয়ে পকেট থেকে পেন বের করে কী সব লিখে নিতে লাগলেন মাঝে মাঝে। বেশ কিছুক্ষণ পরে জয়দেব সরকার আতস কাজ টেবিলে রেখে মাথা তুলে এসিজি আর রঘুপতিকে দেখলেন। একটু দূরে সতীনাথ আর মণিনাথ চাপা গলায় নিজেদের মধ্যে কথা বলছিলেন। সেদিকে একবার দেখে নিয়ে ভদ্রলোক ইতস্তত করে জিজ্ঞেস করলেন, ওদের সামনেই বলবো, বলুন। এসিজি হাতের সিগারেটের শেষ টান দিয়ে টুকরোটা হাতে নিয়ে জানলার গ্রিলের দিকে এগোলেন। টুকরোটা গ্রিলের ফাঁক দিয়ে বাইরে ছুঁড়ে ফেলার সময় কয়েকটা গাছগাছালির পাশে কুন্তলকে দেখতে পেলেন। হাতের ইশারায় ওকে কাছে ডাকলেন এসিজি। কুন্তল ছুটে গ্রিলের কাছে এসে দাঁড়ালো। মাথার পাগড়ি তখনও একই ঢঙে বসানো। ওর কয়েক হাত পেছনে সাবু ওরফে বিশু। কি করছো চাচা চৌধুরী? কুন্তল চোখ বড় বড় করে বলল, বাড়ির ওপরে ওয়াচ রাখছি, কখন কি বিপদ হয়। গ্রিলের ফাঁক দিয়ে বাচ্চাটার সরল চোখ দেখলেন অশোকচন্দ্র। তারপর বললেন, ঠিক আছে, খেলা করো গিয়ে। এসিজি টেবিলের কাছে ফিরে এসে নতুন একটা সিগারেট ধরাতেই জয়দেব সরকার গলা খাকারি দিলেন। বললেন, স্যার, মিস্টার চৌধুরী ইদানিং বোধ হয় রেয়ার কয়েন নিয়ে মাথা ঘামাচ্ছিলেন। কেন? রঘুপতি জিজ্ঞেস করল। কারণ আমি জানি একজন বিদেশি বায়ার মানে খদ্দের এখন বিশেষ একটা কয়েনের জন্য হন্যে হয়ে কলকাতায় আর তার আশেপাশে চষে বেড়াচ্ছে। একই সঙ্গে প্রচুর দালালও ঘুরছে বাজারে। মিস্টার চৌধুরীর পয়সাগুলোর মধ্যে সেরকম কয়েকটা কয়েন দেখতে পাচ্ছি।
সতীনাথ আর মণিনাথ খুব তাড়াতাড়ি ওদের কাছে চলে এলেন। প্রায় হাঁ করে জয়দেব সরকারের মুখের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু মাঝে মাঝেই ওদের নজর ছিটকে যাচ্ছিল কয়েনগুলোর দিকে। আপনাদের বাবার কাছে কয়েনের খোঁজে কোনো লোকজন আসতো? রঘুপতি দুই ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল। মণিনাথ বললেন, কিসের খোঁজে আসতো জানি না, তবে বেশ কিছুদিন ধরে দেখতাম উল্টোপাল্টা ধরনের লোক বাবার কাছে আসতো। বেশ কিছুদিন বলতে? এসিজি জানতে চাইল। এই মাস 4-4.5, উত্তর দিলেন সতীনাথ। অবশ্য উত্তর দেওয়ার আগে মণিনাথের নীরব সমর্থন খুঁজছেন। জয়দেব সরকার বলে উঠলেন, প্রায় মাস 6 ধরে এই কয়েন খোঁজার ঢেউ উঠেছে। কলকাতায় থেকে ব্যাপারটা এখনো গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়েছে। রেয়ার কয়েনের কথা কি বলছিলেন? সতীনাথ আসল প্রসঙ্গ পাল্টাতে চাইলেন না। জয়দেববাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে এসিজিকে লক্ষ্য করে বললেন, যেসব রেয়ার কয়েনের খোঁজ চলছে তার মধ্যে বেশিরভাগই হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাফ আনা, মানে আধ আনা। কয়েনগুলো বাজারে ছাড়ার বছরগুলো হলো 1616, 1717, 1806, 1818, 1839, 1840, 1842, 1844। এতে যেসব ছবির ছাপ আছে সেগুলো হলো জোড়া ডাব, রাজা রামচন্দ্রের দরবার, হনুমান, জোড়া সাপ, এই সব। পয়সাগুলো মেনলি তামার তৈরি, তবে তার সঙ্গে বোধহয় কিছুটা করে ইরিডিয়াম মেশানো আছে। ইরিডিয়াম? ওটা তো রেয়ার মেটাল। অশোকচন্দ্র গুপ্ত অবাক হয়ে বললেন। জয়দেব সরকার মাথা নেড়ে হাসলেন, বললেন, হয়তো সাধারণ ইরিডিয়াম নয়, তার কোনো রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, মানে ইরিডিয়াম 191 আর ইরিডিয়াম 193। তেজস্ক্রিয় হলেও ইরিডিয়ামের এই দুটো আইসোটোপ খুব স্টেবল, মানে হাফ লাইফ অনেক বেশি। তাহলে তো সেই কয়েনের রেডিও অ্যাক্টিভিটি থাকবে, একটু ভয়ের গলায় বললেন এসিজি। জয়দেব সরকার জোর দিয়ে বললেন, থাকবেই তো, তবে তার এফেক্ট কি হবে তা বলতে পারবো না। বাজারের খবর হচ্ছে এ ধরনের পয়সা নাকি আতপ চাল টানে, মানে চুম্বক, যেমন লোহা টানে আর কি। তারপর কেউ কেউ বলছে তাতে নাকি আতপ চালের দানার রঙও পাল্টে যায়। তবে একটা ধান ভেঙে সঙ্গে সঙ্গে তার চালের দানাটা নিয়ে টেস্ট করতে হবে, এতে নাকি চালের দানাটার কোনো ময়েশ্চার জমে না। বলেন কি মশাই? মণিনাথ তার হাই পাওয়ারের চশমা নাকের ডগায় ঠিক বসাতে বসাতে বললেন। জয়দেব সরকার মণিনাথের দিকে তাকিয়ে বললেন, বললাম তো, এসব খবর আমার কানে এসেছে। গুজব না সত্যি তা বলতে পারবো না, কারণ এই চালের দানা টেনে নেওয়ার ব্যাপারটা আমি সচক্ষে দেখিনি। সতীনাথের গম্ভীর মুখে অনেক ভাঁজ পড়ল। তিনি এসিজির দিকে তাকিয়ে বললেন, বাবাকে আমি বেশ কয়েকবার ধানের শীষ নিয়ে ঘরে ঢুকতে দেখেছি। বাবা কি চালের দানা নিয়ে কয়েন টেস্ট করছিলেন? মণিনাথ যেন আপন মনে নিজেকেই প্রশ্ন করলেন। হতে পারে, রঘুপতি বলল, তবে ইয়ে সাচ হ্যায় গুপ্তা সাহেব যে আমার ঘরের মেঝেতে কয়েকটা চালের দানা দেখেছিলাম। ওগুলোকে আমরা তেমন কোনো ইম্পর্টেন্ট দিইনি, কিন্তু এখন বুঝতে পারছি কেসটা কি। বাবার কালেকশনে কি ওরকম রেয়ার কয়েন সত্যি সত্যি আছে? সতীনাথ জয়দেব সরকারের কাছে জানতে চাইলেন। আছে, 1717, 1839 আর 1840 সালের 3টে আধানা এখানে আছে। আঙুল দিয়ে টেবিলে রাখা কয়েনগুলোর দিকে দেখালেন জয়দেববাবু। সত্যি? বিস্ময় মেশানো প্রশ্নে যেন ফেটে পড়লেন মণিনাথ আর সতীনাথ। এসিজি বেশ অবাক হয়ে তাকালেন জয়দেব সরকারের দিকে। রঘুপতির চোয়ালের রেখা শক্ত হলো, চোখ ছোট হয়ে এলো। কয়েক সেকেন্ড সবাইকে উৎকণ্ঠায় রেখে তারপর হাসলেন জয়দেব সরকার। সাল তারিখ ঠিক থাকলেও এই 3টে পয়সাই নকল, তা না হলে এগুলোর এক একটার দাম কম করে কয়েক লক্ষ টাকা হতো। এ কথায় কয়েকটা বেলুন যেন চুপসে গেল ঘরের মধ্যে। এরকম প্রচুর নকল কয়েন এখন বাজারে পাওয়া যাচ্ছে, অনেকে কিনে ঠকছেও, আবার কেউ কেউ কয়েন হাতে পেয়ে প্রচুর টাকা খরচ করে ল্যাবরেটরিতে টেস্ট করাচ্ছেন। রঘুপতি যাদব সতীনাথ আর মণিনাথের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কয়েনের ব্যাপারে কিছুই জানেন না? দুজনেই মাথা নাড়লেন। মিস্টার সরকার, জয়দেববাবুকে লক্ষ্য করে বলল রঘুপতি, দেখুন তো,
টেবিলের এই সব কাগজপত্রে কয়েনের ব্যাপারে আর কিছু পান কিনা? একটুও ব্যস্ত না হয়ে জয়দেব সরকার টেবিলের কাছে এলেন, মাথা ঝুঁকিয়ে একটা একটা করে কাগজ দেখতে লাগলেন। সতীনাথ চৌধুরী রঘুপতি যাদবকে লক্ষ্য করে সামান্য রুক্ষ স্বরে জানতে চাইলেন, কবের মধ্যে আপনি কেসটা সলভ করছেন ইন্সপেক্টর যাদব? রঘুপতি অশোকচন্দ্রকে দেখিয়ে বললেন, কোশিশ তো করছি, সেই জন্যই আজ আমার স্যারকে নিয়ে এসেছি। তাচ্ছিল্যের চোখে এসিজির দিকে দেখলেন সতীনাথ। তারপর বাবা আমাদের পার্টিকে বিরাট ডোনেশন দিতেন, আমার উপর খুব চাপ আসছে। মণিনাথ যেন দাদাকে সায় দিতেই বলে উঠলেন, সলভ করতে না পারেন অন্তত কাউকে অ্যারেস্ট তো করুন। রঘুপতির বসন্তের দাগ ধরা মুখে বিরক্তির ভাঁজ পড়ল। ও অভদ্র স্বরে জবাব দিল, অ্যারেস্ট তো मैं अभी इसी वक्त कर सकता हूँ, लेकिन সে আপনার হেলথের পক্ষে ভালো হবে না। মণিনাথ স্পষ্ট শিউরে উঠে নিজের অজান্তেই এক পা পিছিয়ে গেলেন। এই কাগজটা দেখুন। জয়দেব সরকার একটা কাগজ দেখিয়ে সকলের মনোযোগ চাইলেন। এটা একটা কয়েনের টেস্ট রিপোর্টের জেরক্স কপি। রঘুপতি আর এসিজি কাগজটা দেখার জন্য জয়দেব বাবুর খুব কাছে এসে ঝুঁকে পড়লেন। ম্যাড্রাসের জুপিটার নামের কোনো এক কম্পিউটারাইজড এয়ার কন্ডিশন ল্যাবরেটরিতে এই টেস্টটা করানো হয়েছে। 1616 সালের কপার ইরিডিয়াম হাফানা কয়েন, হাতে পাঞ্চ করে তৈরি, ভর 82 গ্রাম 700 মিলিগ্রাম, আর কয়েনটা 1 সেন্টিমিটার পুরু। রিপোর্টটা আর একবার দেখে নিয়ে জয়দেব সরকার বললেন, এছাড়া রেডিও অ্যাক্টিভিটিও বেশ আগে দেখেছি। সিগারেটের ধোঁয়া ছেড়ে এসিজি প্রশ্ন করলেন, এই জেনুইন কয়েনটা হাতে পেলে তার দাম মোটামুটি কত হতে পারে মিস্টার সরকার? লাখ টাকা? রিপোর্টটা টেবিলে রেখে দিয়ে একটু হেসে বললেন, যে সত্যি সত্যি অ্যান্টিক কয়েনের কদর বোঝে তার কাছে এর দাম অনায়াসে কয়েক কোটি টাকা হতে পারে। এই নোংরা চেহারার কয়েনগুলোর এত দাম, ভাবল রঘুপতি। অশোকচন্দ্র স্পষ্ট স্বরে বললেন, রঘুপতি, এবার তুমি বোধহয় বলরামবাবুর মার্ডারের জেনুইন মোটিভের হদিশ পেয়ে গেছো। হঠাৎই সতীনাথ আর মণিনাথের দিকে ফিরে এসিজি বিনীতভাবে বললেন, আপনারা যদি একটু বাইরে অপেক্ষা করেন তবে ভালো হয়, আমরা একটু আলাদা কথা বলতে চাই। ওরা চলে যেতেই রঘুপতি দরজাটা বন্ধ করে দিল ভেতর থেকে। তারপর বলল, গুপ্তা সাহেব, এবার বলুন কি বুঝলেন? একটা ব্যাপার আমি বোধহয় সলভ করতে পেরেছি রঘুপতি। কোন ব্যাপার? তোমার ক্লোজড রুম প্রবলেম। বন্ধ ঘর থেকে খুনি কিভাবে পালালো সেটা আমি বোধহয় ধরতে পেরেছি। রঘুপতি প্রত্যাশা ভরা চোখ নিয়ে তাকিয়ে রইল প্রাক্তন স্যারের দিকে। চলো রঘুপতি, এবারে তাহলে যাওয়া যাক। তবে যাওয়ার আগে চাচা চৌধুরীর সঙ্গে কথা বলে যাব, খুব জরুরি কথা। রঘুপতি বেশ অবাক হলেও কিছু বলল না। ঘরটা শেষবারের মতো দেখে নিয়ে অশোকচন্দ্র গুপ্ত বেরিয়ে এলেন বাইরে। ওকে অনুসরণ করে জয়দেব সরকার ও রঘুপতি যাদব। রঘুপতি, এই রেয়ার কয়েনের ব্যাপারটা মাথায় রেখে তুমি একটা নতুন অ্যাঙ্গেল থেকে তদন্ত শুরু করো, আর আমি তোমাকে বাড়তি কিছু ইনফরমেশন দেব। মনে হয় এ থেকে তুমি দিন সাতেকের মধ্যেই মার্ডারারকে খাঁচায় পুরতে পারবে। প্রাক্তন ছাত্রের গম্ভীর মুখের দিকে তাকিয়ে এসিজি জিজ্ঞেস করলেন, কি খুশি তো? কথা বলতে বলতে ওরা বাড়ির মোজায়েক করা চাতালে বেরিয়ে এসেছিলেন। সতীনাথ আর মণিনাথ কোথা থেকে যেন ওদের দেখতে পেয়ে ব্যস্ত পায়ে কাছে চলে এলেন। রঘুপতি সতীনাথের দিকে তাকিয়ে বলল, আপনাদের কোঅপারেশনের জন্য ধন্যবাদ। সতীনাথ সৌজন্য দেখিয়ে কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু এসিজির কথায় সেটা আর বলে উঠতে পারলেন না। আপনার ছেলেকে একবার পাঠিয়ে দেবেন, কয়েকটা কথা বলবো। তার মানে বাবার মার্ডারের ব্যাপারে ওইটুকু বাচ্চার কি বলার আছে? বেশ বিরক্ত হয়ে ভুরু কুঁচকে জানতে চাইলেন সতীনাথ। চাচা চৌধুরী আর সাবুর গল্প করব, সে আপনি বুঝবেন না, হেসে বললেন এসিজি। সতীনাথ চলে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কুন্তল চলে এলো লাফাতে লাফাতে। এখন এর মাথায় পাগড়ি নেই, কোমরে বেল্টও উধাও। আমায় ডেকেছ? হ্যাঁ, তোমার দাদুর ব্যাপারে একটু চাচা চৌধুরীর সাহায্য চাই। চলো বাগানে চলো। ভ্যাবা চাকা মণিনাথকে
চাতালে দাঁড় করিয়ে রেখে এসিজি কুন্তলকে নিয়ে বাগানের গাছপালার মধ্যে চলে এলেন। ওকে অনুসরণ করে সঙ্গী হলেন জয়দেব সরকার আর রঘুপতি যাদব। নানা গাছের ফাঁক দিয়ে বলরাম চৌধুরীর ঘরের জানলা দুটো দেখা যাচ্ছিল। সেদিকে আঙুল তুলে এসিজি কুন্তলকে জিজ্ঞেস করলেন, বলো তো চাচা চৌধুরী, লাস্ট সোমবার দুপুরে তুমি কি কাউকে ওই জানলার কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখেছো? দাঁড়াও, ভেবে বলছি। বাচ্চা ছেলেটা আঙুলে কর গুনতে লাগলো আর ধীরে ধীরে বিড়বিড় করে বলতে লাগলো, শুক্র, বৃহস্পতি, বুধ। কুন্তলবাবু, চাচা চৌধুরীর বুদ্ধি কম্পিউটারের মতো প্রখর। চাচা চৌধুরী একবার যা দেখে তা কখনো ভোলে না। অশোকচন্দ্র কুন্তলকে উৎসাহ দিতে চাইলেন। মনে পড়েছে, মনে পড়েছে। কুন্তল আচমকা লাফিয়ে উঠে বলল, গান কাকু ওই ডান দিকের জানলার গ্রিলের কাছে দাঁড়িয়ে কি যেন করছিলেন। গান কাকু? হ্যাঁ, কাকুমণিকে যে গান শেখায়। এসিজি কুন্তলের থুতনি ধরে একটু আদর করলেন, তারপরে বললেন, থ্যাংক ইউ চাচা চৌধুরী, তুমি আমার চেয়ে বড় হুনুর। হুনুর মানে? অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকালো কুন্তল। এটা ফরাসি শব্দ, বাংলায় ঢুকে পড়েছে। এর মানে হলো খুব বুদ্ধিমান, এক কথায় গোয়েন্দা বলতে পারো। আজ আমরা চলি, পরে একদিন এসে তোমার সঙ্গে খুব গল্প করব। চৌধুরী ভিলার বাইরে এসে রঘুপতি এসিজিকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি হলো গুপ্তা সাহেব? এসিজি নতুন একটা সিগারেট ধরিয়ে বললেন, ড্যাম সিম্পল রঘুপতি, গানের মাস্টারমশাই অশোক জানাই হচ্ছে কালপিট, তোমার রেয়ার বার্ড। কিন্তু জানলার কাছে উনি কি করছিলেন? জয়দেব সরকার জানতে চাইলেন। ওরা কথা বলতে বলতে গাড়িতে উঠে পড়লেন। চলন্ত গাড়ির জানলা দিয়ে সিগারেটের ছাই ঝেড়ে এসিজি বললেন, রঘুপতি, রামভক্ত হনুমানের গন্ধমাদন পর্বত বয়ে নিয়ে আসার গল্পটা তোমার মনে আছে তো? বিশল্যকরণী চিনতে না পেরে গোটা পর্বতটাকেই বয়ে নিয়ে এসেছিল পবননন্দন। সিগারেটে পরপর দুটো লম্বা টান দিয়ে তারপর, এও অনেকটা এই রকম। জানলার গ্রিলটা কাটতে বা ভাঙতে না পেরে অশোক জানা হনুমানের মতো গোটা গ্রিলটাকে খুলে নিয়েছিল জানলার ফ্রেম থেকে। এই কাজের জন্য খানিকটা নারকোল তেল আর একটা ভারী স্ক্রুড্রাইভারই যথেষ্ট। আমার ধারণা ও আগে থেকেই গ্রিলের বেশ কয়েকটা স্ক্রু খুলে রেখেছিল। ঘটনার দিন শেষ একটা কি দুটো স্ক্রু খুলে গ্রিল সরিয়ে ও বলরামবাবুর ঘরে ঢোকে। তারপর নিজের কুকর্ম আড়াল করতে জানলায় ঘষা কাঁচের পাল্লা ভেজিয়ে দেয়। কাজ সেরে বেরিয়ে এসে যখন ও আবার গ্রিলটা জায়গা মতো বসিয়ে স্ক্রু এঁটে দিচ্ছিল, তখনই বোধহয় কুন্তলকে দেখতে পায়। ব্যাস, এই হলো তোমার ক্লোজড রুম প্রবলেম। রঘুপতি চওড়া হেসে বললেন, স্যার, ভাগ্যিস আপনি শার্লক হোমসের মতো পাইপ টানতে পারেন না, আর এরকুল পোয়ারোর মতো মোমের পালিশ দেওয়া গোপ আপনার নেই। কেন, তাহলে কি হতো? কপালে ভাঁজ ফেলে জানতে চাইল ডক্টর অশোক চন্দ্রগুপ্ত। তাহলে আপনি গল্পের বইয়ের পাতায় ঢুকে যেতেন। বলরাম চৌধুরীর মার্ডার কেস আর সলভ হতো না। ওরা তিনজনেই একসঙ্গে হেসে উঠল জোর গলায়।